হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুমান খান। আজকে আমরা কার্ডিয়াক সিরিজটা শুরু করতে যাচ্ছি। কার্ডিয়াক সিরিজে আজকে আমরা প্রথম যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক, এবং এটার একদম ডিটেলস আমরা সবকিছুই আলোচনা করব। তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক এই হৃদরোগের মৃত্যুর যে হয়, মৃত্যুর প্রধান কারণই হচ্ছে এটা, এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। এইটারে অনেক সময় পেশেন্টরা এসে বলে হার্টে স্ট্রোক করছে, এই ভাষাটাই তারা প্রয়োগ করে। আসলে স্ট্রোক করে হচ্ছে ব্রেনে, আর হার্টে হয় হচ্ছে হলো এই এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটাকে আমরা টোটাল 4 ভাগে ভাগ করে ভিডিওটা করবো। 4 ভাগে ভাগ করে ফুল ভিডিওটা একসাথে হবে। ভিডিওটা একটু লং হবে, আশা রাখি সবাই মনোযোগ সহকারে দেখবেন। এটা ফর মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ ইন দিস ওয়ার্ল্ড ইজ এমআই। সো আমাদের এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ এমআই, এমআই জিনিসটা কি সেটা। সেকেন্ডলি আমরা আলোচনা করব এই এমআই কেন হয়। থার্ডলি আমরা আলোচনা করব এমআই এর লক্ষণ কি, এবং লাস্টে আমরা আলোচনা করব হচ্ছে এমআই এর চিকিৎসা কি, কি চিকিৎসা নিতে হবে, কত দ্রুত নিতে হবে, ইন ডিটেলস সব আলোচনা করা হবে। আশা রাখি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো প্রথমত আমরা আলোচনা করব হোয়াট ইজ এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন জিনিসটা কি। দেখেন, মায়োকার্ডিয়াল শব্দটা আসছে মায়োকার্ডিয়াল। মায়ো মানে হচ্ছে মাসল, কার্ডিয়া শব্দের অর্থ হচ্ছে হার্ট, হার্টের মাসল। ইনফার্কশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে মৃত্যু। অক্সিজেনের অভাবে যখন হার্টের মাসলের মৃত্যু হয়ে যায় তখন সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইউজুয়ালি জিনিসটা কি হয়, ইউজুয়ালি হয় হচ্ছে আমাদের বডিতে 3 ধরনের সেল থাকে। এটা একটু বোঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে লেবাইল সেল, যেই সেলগুলা কন্টিনিউয়াস বিভাজন হয়। আমাদের স্কিনের সেল 7 দিনে চেঞ্জ হয়ে যায়। কিছু আছে স্টেবল সেল, যে বাংলা সিনেমা অনেক সময় দেখছেন যে লিভার প্রতিস্থাপন করে, পত্রিকা অনেকে পড়ছেন যে লিভার প্রতিস্থাপন করা যায়। লিভার প্রতিস্থাপন করলে কি হয়, লিভার আবার 3 মাসের মধ্যে রিগ্রো করে যায়। যদি আমি একটা অংশ কেটে দিয়ে দিই, এটা পুরোটাই আবার রিগ্রো করে। কিন্তু ইউজুয়ালি কিন্তু লিভার একটার জায়গায় 2টা হয়ে যায় না, একেবারে ডাবল হয়ে যায়। তার মানে হচ্ছে এই সেলটা বিভাজন ক্ষম, ভাগ হতে পারে, কিন্তু প্রয়োজন না হলে হয় না। হার্ট আর একটা সেল আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট সেল। এই সেলটা একবারই আমাদের বডিতে তৈরি হয়, তারপর এটা আর দ্বিতীয়বার তৈরি হয় না। এটা মারা গেলে শেষ, এটা আর দ্বিতীয়বার তৈরি হবে না। যেমন আমাদের ব্রেনের নিউরন, আমাদের হার্ট মাসলের সেল। তো ওই হার্ট মাসলের যে সেলগুলো আছে সেগুলো তাহলে পার্মানেন্ট সেল। যদি কোনো কারণে অক্সিজেন সাপ্লাই নষ্ট হয় বা এনি হাউ এই সেলগুলো মারা যায়, তাহলে আর এটা রিগ্রো করবে না, মানে ওই ড্যামেজটা পার্মানেন্ট। এই জন্যই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেলে, হার্টের যে অংশের মাসল নষ্ট হয়ে গেল, আমরা যদি দ্রুত রিপারফিউশন না করতে পারি, মানে দ্রুত আবার রক্তের সাপ্লাই না আনতে পারি, দ্রুত যদি অক্সিজেন সে না পায়, তাহলে এটা একদম পার্মানেন্ট ডেথ হয়ে যাবে। এবং এইটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। যেটা নাকি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা আলোচনা করব হচ্ছে এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কজ। তো মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কজ বোঝার জন্য আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। সেল মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? ডিপ্রাইভ অফ অক্সিজেন, অক্সিজেন পাচ্ছে না, এই জন্য সেলটা মারা যাচ্ছে, তাই না? তাহলে অক্সিজেনের অভাব হলে আলটিমেটলি সেলগুলো মারা যায়। এখন এই অক্সিজেনের অভাব কেন হয়, এটা নিয়ে হচ্ছে এই কজগুলো সৃষ্টি হয়েছে একটার পর একটা। দেখেন, অক্সিজেন সাপ্লাই হয় কিসের মাধ্যমে, সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। অক্সিজেন আমাদের বডিতে সাপ্লাই করে হচ্ছে থ্রু ব্লাড, আরবিসি। আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকার একটা পার্ট আছে হেম। এই হেম কি করে, হেম অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যায়। কোনো কারণে যদি আমি রক্ত পৌঁছাইতে না পারি, অথবা রক্ত যে আমি পৌঁছাবো তার জন্য যদি আমার পর্যাপ্ত রক্তই না থাকে, তাহলে আমার কি হবে, অক্সিজেন ঠিক মতো যাবে না। যদি অক্সিজেন ঠিক মতো না যায়, তাহলে আমার এই সেলটা মারা যাবে। দেখেন, তার প্রথম যে কজটা সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোমেটাস প্লেক ফর্মেশন। আসলে বিষয়টা কি বোঝার চেষ্টা করেন। আমাদের হার্টেরও রক্তনালী আছে, সারা শরীরে রক্তনালী যেমন হার্ট পাম্প করে সাপ্লাই দেয়, হার্টের নিজস্ব রক্তনালী, রক্তের সাপ্লাই প্রয়োজন আছে। হার্টের নিজস্ব রক্ত সাপ্লাই দেয় হচ্ছে করোনারি আর্টারি। এখানে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই করোনারি আর্টারি হার্টের রক্ত সাপ্লাই দেয়। কোনো কারণে যদি এই করোনারি আর্টারিতে ধীরে 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 চর্বি জমতে থাকে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়। যখন এই চর্বি জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, তখন রক্তনালীটা সরু হয়ে যাবে। যখন রক্তনালী সরু হলে কি হবে, পর্যাপ্ত রক্ত তখন আর পাস করবে না। এটা হচ্ছে 1 নাম্বার কজ। সেকেন্ড কজ হচ্ছে অ্যাথেরোমেটাস প্লেক ফর্মেশন, যেটা মেইনলি থ্রম্বাস ফর্মেশন করে। থ্রম্বাস জিনিসটা কি, কোনো কারণে এই চর্বির জায়গাটা যদি ছুটে যায়, তাহলে এই জায়গায় একটা থ্রম্বোসিস হয় রক্তনালী। তখন এই রক্তনালীর ভিতরে তখন রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধার আরো অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্লেক ছুটে যাওয়া। সেকেন্ড কারণ হচ্ছে যদি কোনো কারণে প্লেটলেট অ্যাগ্রিগেশন হয় অন্য কোনো ডিজিজের জন্য, তাহলেও কিন্তু আপনার এই জায়গায় এখন থ্রম্বাস চলে আসতে পারে। এই থ্রম্বাস যখন চলে আসবে, এই অ্যাথেরোমেটাস প্লেক যখন ফর্মেশন হবে, যখন এই করোনারি আর্টারি থ্রম্বাস ফর্মেশন হবে, এই থ্রম্বাসের জন্য তখন জায়গাটা বন্ধ হয়ে যাবে। এটা একটা পাইপ, ধরেন এটা রক্তনালী একটা পাইপ, পাইপের মধ্যে একটা রক্তের দলা জমা হয়ে গেল, ক্লট ফর্মেশন হয়। তাহলে কি হবে, রক্ত আর পরবর্তী অংশে যাবে না। পরবর্তী অংশে না গেলে, যে অংশটুকু রক্ত গেল না, ওই অংশ অক্সিজেন পেল না, ওই অংশটা মারা গেল। আর যে কজ আছে সেটা হচ্ছে অ্যাম্বুলাস ফর্মেশন। অ্যাম্বুলাস জিনিসটা কি, ধরেন এই থ্রম্বাসটাই ফর্মেশন হয়েছে পায়ের কোনো ডিপ ভেইনে। ওই জায়গা থেকে রক্ত যখন হার্টে পাম্প করা ফেরত আসতেছিল, হার্টের দিকে ফেরত আসতেছিল ভেইনের মাধ্যমে, তখন ওই প্লেকটা ছুটে গেছে। ছুটে যে ওটা তো ডিপ ভেইনের ভেইন গুলা কিন্তু মোটা, ওটা তো ইজিলি চলে আসছে আইসা হার্টের ভিতরে করোনারি আর্টারি কোনো একটার মধ্যে যায়, সেরে পুরো আর্টারিটাকে ব্লক করে
দিচ্ছে, যে ব্লক করে দিল। এই ব্লক হওয়ার জন্য এই অ্যাম্বুলিজমে সে ব্লক হলো, এই অ্যাম্বুলাসে সে ব্লক হলো, এসে কিন্তু দেখেন সমস্যা ছিল পায়ে, আপনার ব্লক হয়ে গেল হার্টের। তার আরেকটা কজ হচ্ছে হলো আপনার অনেক সময় করোনারি আর্টারি স্পাজম হয়। করোনারি আর্টারি যদি স্পাজম হয়ে চিকন হয়ে যায়, সরু হয়ে যায়, তাহলে আপনি সেম সমস্যাটা আপনি ফেস করবেন। এটা আপনাদের মনে রাখতে হবে। আর কি কজ আছে, কোনো কারণে যদি এমন হয় যে করোনারি আর্টারিটাই রাপচার হয়ে গেছে, এটা মেয়েদের একটু বেশি হয়। এই রাপচার হয়ে গেলে, রাপচার মানে কি, ছিঁড়ে গেছে, রক্তটা ছিঁড়ে গেছে, রক্ত যদি ছিঁড়ে যায় তাহলে পরবর্তী অংশে রক্ত সাপ্লাই দিবে না, তখন কি হবে, তখন ওই জায়গাটা ডেথ হয়ে যাবে সেলের। এছাড়া আর কি কজ আছে, এছাড়া হচ্ছে হলো ডিমান্ড এন্ড সাপ্লাই প্রবলেম। দেখেন আমি কি বলছিলাম, হিমোগ্লোবিন এই অক্সিজেনটা সাপ্লাই করে। কোনো কারণে যদি দেখা যায় যে রক্তের পরিমাণ বডিতে অনেক কমে গেছে, কোনো অ্যাসিড ব্লিডিং হয়ে গেছে, ডায়রিয়া হয়ে ফ্লুইড লস হয়ে গেছে, তার যে কোনো কাজ, অর্থাৎ আমার যতটুকু ডিমান্ড দরকার ছেলে তার চেয়ে অনেক বেশি কম আমি ক্যারি করে আনতে পারতেছি এবং সাপ্লাই দিতে পারতেছি, এই একটা কারণ আছে। সেই কারণে কি হতে পারে, সেই কারণেও আমাদের এই আমাদের অ্যাকিউট এমআই ডেভেলপ করতে পারে। তবে প্রধান যদি কজ বলেন সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে রক্তনালীতে চর্বি জমে ব্লক হয়ে যায়, এবং সেকেন্ড যদি আপনি গুরুত্বপূর্ণ কজ বলেন সেটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশন। এটা আমাদের মনে রাখতেই হবে, এবং এইটাই মূলত হয় আমাদের এখন ফুড হ্যাবিট খুব বাজে। আমরা এমন এমন খাবার কনজিউম করি যার জন্য আমাদের এই রক্তে চর্বি বেশি জমে যায়, এবং বেশি জমে এই রোগটা এখন অনেক বেশি হয়। এবং আগে ইউজুয়ালি এল্ডারলি পেশেন্ট হতে, এখন 20 বছরের উপর অনেক পেশেন্টের এটা পাওয়া যায়। আপনি যদি ভালো করে হিস্ট্রি না, তাহলে এটা দেখতে পারবেন, ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারবেন। আমাদের একটা ইমার্জেন্সিতে যদি আমরা 6 ঘন্টা ডিউটি করি, 6 ঘন্টাতে 1-2টা পেশেন্ট আমরা এই প্রাইভেট হসপিটালে পেয়ে যাই। আর যদি আপনি সরকারি হসপিটালে যান, তাহলে এটা দেখবেন যে কি লেভেলে এখন এটা ডায়াগনোসড অবস্থায় আসা রোগী বেড়ে গেছে। এখন আমরা জানবো হচ্ছে লক্ষণ কি কি প্রকাশ পায়। তো কি কি ক্লিনিক্যাল ফিচার আমরা পাবো এই অ্যাকিউট এমআই এর পেশেন্টের। ক্লিনিক্যাল ফিচার মানে হচ্ছে রোগের লক্ষণ। আপনি কিভাবে বুঝবেন যে আপনার রোগীর হয়তো বা অ্যাকিউট এমআই হয়ে আছে, তো সেটা তো আপনার লক্ষণ দেখিয়ে বুঝতে হবে। দেখেন, প্রথম যে লক্ষণটা আমরা পাবো সেটা হচ্ছে বুকে ব্যথা, সেন্ট্রাল চেস্ট পেইন ইউজুয়ালি হয়, অনেক সময় লেফট সাইডেও হতে পারে। তো এই ব্যথাটা এমন থাকে, এটা তীব্র ব্যথা, এটা সহজে ভালো হবে না। আপনার 15-20-25 মিনিট হয়ে যাবে, ব্যথাটা ভালো হবে না। এবং ব্যথাটা আপনি যদি নাইট্রোগ্লিসারিন স্প্রে, যেটা আমরা ইউজুয়ালি হার্টের পেশেন্টের দেই, তো ব্যথাটা কমবে না। অন্যান্য অ্যানজাইনা পেইন হলে এটা সাবসাইড হয়ে যাবে, কিন্তু ব্যথাটা কমবে না। নাম্বার 2 হচ্ছে ব্যথাটা কেমন থাকবে, ট্রায়াঙ্গুলেটেড, মনে হবে কেউ এইভাবে টাইট করে আপনাকে ধরে রাখছে ব্যথাটা। এবং এই ব্যথাটা থাকবে হচ্ছে এমন মনে হবে বুকের উপরে কেউ একজন বসে আছে, এতটা চাপ লাগতেছে। এই হলো প্রথমত ব্যথা। এই ব্যথাটা কি কোথাও রেডিয়েট করে, মানে মুভ করে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। কোনো কোনো সময় ব্যথাটা এই দিকে চলে আসে, বাম ঘাড়ে, বাম চাপায়, এবং বাম কাঁধেও চলে যেতে পারে, বাম হাতেও চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা সম্ভাবনা বেশি পেইনটা হচ্ছে কার্ডিয়াক কজের জন্য পেইন। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসকষ্ট। এই ধরনের রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে, এই জন্য আমরা এটাকে প্রোপটা পজিশনে রাখবো রোগীটাকে। নাম্বার 3 আর কি হতে পারে এই রোগীর এই শ্বাসকষ্ট ছাড়া, সেটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন আপনার হার্ট কি করতেছে, কাজ করা কমাই দিচ্ছে, তার পক্ষে সারা বডিতে তখন আর ব্লাড সাপ্লাই দেওয়া সম্ভব না, কারণ একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে হার্টের। তার জন্য দেখবে পেরিফেরি কোল্ড হয়ে যাবে, হাত পা এগুলো ঠান্ডা হয়ে যাবে, রোগী ডিজিনেস ফিল করতে পারে। কেন, এমন হতে পারে ব্রেনে ঠিক মতো রক্ত যাচ্ছে না, তাহলে রোগী দেখবে যে ঘুম ঘুম ভাব, আওলা ঝাবলা লাগতেছে, পড়ে যাচ্ছে এরকম। এবং অনেক সময় সিনকোপাল অ্যাটাক, মানে একদম ধাস করে পড়ে গেছে। যদি পোস্টেরিয়র সেগমেন্টে এমআই হয়, তাহলে অনেক সময় রোগী বমি করে, রোগী বমি হতে পারে। এই কয়েকটা ফিচার আমরা ক্লিনিক্যালি পাবো। আর কিছু ফিচার দিতে পারি, হ্যাঁ, অনেক সময় ইপিগ্যাস্ট্রিক পেইন হয়, বাম পাশে উপরের পেটে ব্যথা হয়। আমরা বাঙালিরা এটা মনে করি গ্যাসের ব্যথা, আসলে সবসময় এই উপরের পেটে ব্যথা গ্যাসের ব্যথা হয় না। অনেক সময় এই ব্যথাটা কার্ডিয়াক কজও হতে পারে। এই জন্য একটা ইসিজি করে জিনিসটা এক্সপেক্ট করে নেওয়া জরুরি। অনেক সময় আমরা রুগী পাই 2 দিন 3 দিন পরে আসছে, 2 দিন 3 দিন উপরে পেটে ব্যথা, ইসিজি করে দেখি মাশাআল্লাহ তার এমআই হয়ে গেছিল, এবং এত লেটে আসছে যে এখন তাকে যে আমরা প্রাথমিক যে চিকিৎসাগুলো করলে তার ইমপ্রুভমেন্ট অনেক বেশি হতো, সেই সুযোগই নেই, কারণ অলরেডি হার্ট সেল গুলো ডেথ। আর আমরা জানি যে হার্ট সেল যদি একবার ডেথ হয় তাহলে কিন্তু আর ওটা পুরোপুরি রিকভার করে না। আর কি কি ক্লিনিক্যাল ফিচার আছে মধ্যে আপনার মনে রাখতে হবে, এগুলো মূলত আমি যেগুলো বলছি এই ক্লিনিক্যাল ফিচার গুলো থাকে, কিন্তু কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন তারপরেও থাকতে পারে। ধরেন কারো যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে, তার এই পুরো পেইনটা রাইট সাইডের চেস্ট হতে পারে, ওই জন্য আমরা একটা এক্সরে করে তার দেখতে হবে যে হার্টটা কি তার ডান পাশে আছে কিনা। তো এই ধরনের ফিচার গুলো থাকে। তার মনে হয় কি জানেন, ফিলিং অফ ইমপেন্ডিং ডেথ একটা কথা আছে, মানে মনে হবে এত ব্যথা, এত চাপ, সাডেনলি সারা শরীর সাদা হয়ে যাচ্ছে, মনে হবে যে সে মারা যাবে, নিজেরই মনে হবে যে আমি বোধহয় আর বাঁচবো না। আসলেই তো অনেক সময় দেখা যায় পুরো হার্ট থেমে যায়। এর ফলে একদম মানে এমন অবস্থা হয়েছে, ধরেন লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে ব্লক হয়ে আছে, তার ফলে পুরো লেফট ভেন্ট্রিকুলার সাপ্লাই নেই। লেফট ভেন্ট্রিকুলার কাজ হচ্ছে সারা শরীরে রক্ত সাপ্লাই দেওয়া, সাডেনলি সে বন্ধ হয়ে গেছে, তখন রোগীটা তো আর কিছুই, রক্ত সারা বডিতে যাচ্ছে না, তার মানে কি সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এবং তার ফলে তার নিজের ফিলিংস চলে আসে এমন যে আমি বোধহয় আর বাঁচবো। একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় কোনো ফিচারই থাকে না, তার এমনি রুটিন টেস্টে এসে ধরা পড়ে গেছে তার অ্যাকিউট এমআই বা এমআই হয়ে আছে, এটাকে বলি সাইলেন্ট এমআই। এটাও কিন্তু একদম কম পেশেন্ট না, কিছু কিছু পেশেন্টের সাইলেন্ট এমআই আমরা পাই। এই আমরা জানলাম ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে। নেক্সট আমরা আলোচনা করব ট্রিটমেন্ট, আমরা কি চিকিৎসা নিব, কত দ্রুত নিব, আমরা
বাড়িতে কি করব, কত দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করব, এই লক্ষণ জানার পর আমরা এখন চিকিৎসা নিয়ে যে আলোচনাটা করতেছি। দেখেন, চিকিৎসার মধ্যে মনে রাখতে হবে এইখানে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। কেন? কারণ হচ্ছে এটা পার্মানেন্ট সেল। যদি পার্মানেন্ট সেল মরে যায় তাহলে ওই সেল আর রিগ্রো করবেই না। দ্যাট ইজ ওয়াই আমাদের চেষ্টা করতে হবে আমরা যত দ্রুত পারি চিকিৎসাতে শুরু করতে পারি। যদি পেরিফেরি হয় তাহলে তো আপনার কাছে আসলে উইদিন 90 মিনিট যদি চলে আসে, 90 মিনিটের মধ্যে যদি আমরা রুগীটাকে ক্যাথ ল্যাবে ঢুকাইতে পারি তাহলে প্রাইমারি পিসিআই করে দেওয়া ভালো। মানে হচ্ছে সরাসরি আমরা এনজিওগ্রাম করবো, করে দেখবো যে ব্লক কয়টা। যদি ব্লকে রিং পড়ানোর প্রয়োজন হয় তাহলে রিং পড়াই দিবা। যদি দেখা যায় যে না ব্লক, ওই এনজিওগ্রাম করলে অনেক সময় দেখা যায় ব্লক ওপেন হয়ে যায়, সেই ক্ষেত্রে তো হয়ে গেল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিং লাগে যদি একদম 90% ব্লক বা 95% ব্লক হয়। যদি উইদিন 90 মিনিট আসে তাহলে প্রাইমারি পিসিআই, দ্বিতীয় কোনো কথা নাই। কিন্তু এখন আপনার হয়েছে গ্রামে, তাহলে আপনি তো উইদিন 90 মিনিট ক্যাথ ল্যাবে যাবেন না। আপনি বুঝতেছেন, আপনার ইসিজিটা পেয়ে গেছেন, আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে অ্যাকুইডামাই। আপনি অ্যাটলিস্ট ওই থ্রম্বাসটা ব্রেকডাউনের জন্য একটা খুবই সস্তা ড্রাগ পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিনের 4টা বই, মানে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন আপনি দিয়ে দিবেন, তার সাথে একটা লিপিড ডোয়ারিং ড্রাগ দিবেন, সেটা হচ্ছে অ্যাটোভাস্টেটিন বা রোসোভাস্টেটিন। অ্যাটোভাস্টেটিনটা দেওয়া ভালো, 20 বা 40 মিলিগ্রাম দিয়ে দিবেন। যদি বিপি হাই থাকে, প্রেশার হাই থাকে, তাহলে প্রেশার কমানোর জন্য একটা লোসার্টান, পটাশিয়াম বা এনি গ্রুপ ড্রাগ দেবেন। তো ইউজুয়ালি বিপি হাই থাকে না, ইউজুয়ালি বিপি আরো কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই দুটো ড্রাগ, তো তারপরে আপনি নাইট্রোজেন স্প্রে করতে পারেন যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 90 বা তার চেয়ে উপরে থাকে। কারণ বুকে প্রচন্ড ব্যথা আছে, কিছুক্ষণ পরে স্প্রে দিলে ব্যথাটা কিছুটা সাবসাইড হয়। এবং তারপরে আপনি দ্রুততম সময়ে কার্ডিওলজি ডিপার্টমেন্ট সমৃদ্ধ একটা হাসপাতালে পাঠানোর চেষ্টা করবেন, এবং সেই হাসপাতালে সে যাওয়ার পরে বাকি চিকিৎসা শুরু হয়ে যাবে। দেখেন, আমি তো আগেই বললাম যে যদি 90 মিনিটের মধ্যে আসে তাহলে আমরা রিপারফিউজ করে দেওয়ার জন্য প্রাইমারি পিসিআই করে ফেলবো। রিং পড়ানো লাগলে রিং পড়াই দেবেন। তাইলে কি হবে, ওই যে ব্লকটা হয়েছিল ওই রক্ত আবার 90 মিনিটের মতো ওই জায়গায় চালু হয়ে গেল, তাহলে ওই সেলগুলো ডেথই হবে না। সেলগুলো যদি ডেথ না হয় তার মানে কি আমার হার্ট আগের অবস্থাতেই আছে। আসছেন আপনি 12 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা পরে, এবং ওই জায়গায় ক্যাথ ল্যাবের সুযোগ নাই। তাইলে আমরা কি করব? তাইলে অ্যাটলিস্ট আমরা কিছু ড্রাগ আছে যেটা দিয়ে আমরা ক্লটটাকে ডিসলভ করে ফেলার চেষ্টা করবো, এবং সেই ড্রাগগুলো বেশ ভালো কাজ করে। এটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ বা এসটিকে নামে পাওয়া যায়, এটা গভর্নমেন্ট হসপিটালে অ্যাভেলেবল। তো স্ট্রেপ্টোকাইনেজটা আপনাকে দিয়ে দিলে কিছু সাইড ইফেক্ট আছে, অনেক সময় রোগী খারাপ হয়ে যেতে পারে, কিন্তু স্ট্রেপ্টোকাইনেজটা দিয়ে দিলে ক্লটটা ডিসলভ হয়ে যায়, এবং তখন দেখা যায় যে ভালোই কিছু রিপারফিউশন হয়। যদি মাইনর কি জায়গায় প্রবলেম হতো, মাইনর কোনো আর্টারিতে প্রবলেম হয়েছে, তাহলে দেখা যায় যে না, যতটুকু নষ্ট হয় তারপরেও আমাদের হার্ট মোটামুটি ভালোই, ওই সামান্য একটা এরিয়া হাইপোকাইনেটিক মানে কম মুভমেন্ট থাকে, কিন্তু বেশ ভালোই মোটামুটি রোগীটা সার্ভাইভ করে যায়। এলটি প্লেস বলে একটা ড্রাগ আছে, এলটি প্লেস, ওই ড্রাগটা খুব ভালো। এই ড্রাগটার প্রাইস অনেক হাই। এলটি প্লেসের দাম হচ্ছে 50,000 বা তার চেয়ে একটু বেশি। রেডিয়েন্ট ফার্মা শুধু বাংলাদেশে অ্যাভেলেবল। ওই ড্রাগটা দিতে পারলে সাইড ইফেক্ট কম হয় এবং বেশ ভালো ক্লট ডিসলভ করতে পারে। তো আমাদের চেষ্টা থাকবে অ্যাটলিস্ট 12 ঘন্টার মধ্যে আসার। যদি দেখা যায় যে সে 2-3-4 দিন পরে আসতেছে, তাহলে আমরা নাভির 2 পাশে ইনজেকশন দিই। তখন এনোক্সাপেরিন সোডিয়াম হচ্ছে ইনজেকশনের নাম, এবং সেই ইনজেকশনটা দিই। কিন্তু ওটা হচ্ছে আসলে মন্দের ভালো। প্রথমত আমাদের কাজ হচ্ছে ওই স্টেপ্টোকাইনেজ বা এলটি প্লাসটা আমরা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া কি কাজ করবো? এছাড়া কাজ হচ্ছে, ধরেন রুগীর প্রচন্ড বুকে ব্যথা, সেই ব্যথাটাও তোমার কমাইতে হবে। ব্যথাটা কমানোর জন্য আমরা ইউজ করবো মরফিন। ওয়ার্ডে অবশ্যই, যেখানে সেখানে আপনি পাবেন না, গভর্নমেন্ট হসপিটালে ওয়ার্ডে পাবেন, প্রাইভেট হসপিটালে আপনি কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে যেন মরফিন দিলে আমাদের পেইনটা সাবসাইড হয়ে যায়। তাকে লিপিড লোয়ারিং ড্রাগ দিব। তার যদি বিপি হাই থাকে, বিপি হাই এর জন্য বিপি লোয়ারিং আমরা যে ড্রাগ গুলো আছে, বিসোপ্রোল, যে কোনো ড্রাগ আপনার যেটা আছে, যেটা ডক্টর চুজ করবে সেই অনুযায়ী আমরা শুরু করে দিব। আর আর কি ব্যবস্থা আছে, যদি দেখা যায় যে আমরা এনজিওগ্রাম করার পর দেখলাম মাল্টিপল ব্লক, ধরেন 8টা 9টা 6-7টা জায়গায় ব্লক, এতগুলা কি রিং করানো সম্ভব? এতগুলা তো রিং করানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি করবো। বাইপাস সার্জারি করে আমরা কি হাত বা পায়ে আল্লাহ আমাদের এক্সট্রা আর্টারি দিয়ে রাখছে, ওইটা কেটে আমরা ওই জায়গায় বসে দেবো। করোনারি বাইপাস গ্রাফটিং বলা হয়, এই আমরা করে দিব, সিএবিজি বলি। তো এই করোনারি বাইপাস গ্রাফটিং করে দেখেন আল্লাহ আসলে কত সুন্দর করে আমাদের চিন্তা করছে যে না, এর আসলে যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, তাই হাতে যেমন আমাদের এখানে একটা আছে হচ্ছে রেডিয়াল আর্টারি, একটা আছে আলনার আর্টারি, একটা আমরা অফ করে দিতে পারি, পায়ের দিকেও আছে এরকম ভাবে, আমরা যে কোনো একটা অফ করে তখন আমরা এই বাইপাসটা করে ফেলি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অনেকে করে যে ভাই আসলে যেহেতু 90 মিনিটের মধ্যে না আসলে লাভ নাই, তাহলে আমি কেন রিং করাবো? কারণ ওই সেল তো যেটা ডেথ হওয়ারটা তো হয়ে গেছে। দেখেন, অনেক সময় 90% ব্লক, 95% ব্লক থাকে। আর ব্লকটা কোন জায়গায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরেন আপনার ওই যে এলএডি বলে একটা আমি আর্টারির নাম বলছিলাম, এরকম পিছন সাইডও গুরুত্বপূর্ণ আছে। আর্টারির শুরুতে আপনার ব্লক, এটাতে পুরো এরিয়া 95% ব্লক, এই জায়গায় একটা 100%, পেরিফেরিতে একটা 100% ব্লক আছে। তো আমার ওই 100% ব্লকে তো আমি রিং দিচ্ছি না, আমি দিচ্ছি উপরের দিকে, যে জায়গায় 95% ব্লক, সেখান থেকে অল্প অল্প রক্ত নিচে দিকে যাচ্ছে। তাই পুরাটা আরেক সময় দেখা যেতে পারে ডেথ হয়ে যেতে পারে। ফুললি পুরাটা ডেথ হয়ে গেলে তারপরে মারা যাবে। আমি যদি এটাকে ছুটে দিতে পারি, তাহলে পুরো অংশ আবার সম্পূর্ণ ক্লিয়ারলি রক্তটা পাবে, তার ফলে সেলগুলা কিন্তু আর তখন মারা যাবে না। তাই যদি গুরুত্বপূর্ণ আর্টারিতে ব্লক থাকে, গুরুত্বপূর্ণ আর্টারিতে ব্লক থাকলে ডাক্তার আপনাকে রিং দিবেই।
তো এটা আপনার মনে রাখতে হবে, এবং ওটা কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট। তো আমরা এই জিনিসগুলো বুঝলাম, এইগুলো আপনাদের কাছে ক্লিয়ার থাকলে, এবং এর ফলে এখন আমি আশা রাখি যে আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন যে একটা রোগীর প্রাইমারিলি আমরা কি ট্রিটমেন্টটা করব এবং কত দ্রুত আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আশা রাখি ফুল ভিডিওটা কষ্ট করে দেখবেন, এবং যদি প্রয়োজন মনে করেন অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।